হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য তোমাদের জেনারেল সায়েন্সের উপরে যে মক টেস্টের সিরিজটা আয়োজন করা হচ্ছিল, আজকে তার মক টেস্ট নাম্বার 26। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করে তখন কোন কোন ধর্ম পরিবর্তিত হয়। আচ্ছা, আলোক রশ্মি কী করে? দেখো, আলোক রশ্মি মানে কি লাইট রেজ, ঠিক আছে। তো এটা মনে করো তোমার হচ্ছে এয়ার, অর্থাৎ তোমার হচ্ছে বায়ু মাধ্যম, আর এটা মনে করো তোমার হচ্ছে জল বা ওয়াটার, ঠিক আছে। আচ্ছা, আলো কী করে? আলো কিন্তু তোমার হচ্ছে এই বরাবর আসার পরে যখন এয়ার থেকে অর্থাৎ বায়ু থেকে জলে প্রবেশ করে তখন কিন্তু যে আলোক রশ্মিটা যে বরাবর যাওয়ার কথা সেই বরাবর না গিয়ে কিন্তু একটু বেঁকে যায়। এই যে ঘটনা আছে, এই ঘটনাকে আমরা কি বলি? এই ঘটনাকে কিন্তু আমরা প্রতিসরণ বলি। এবার কোশ্চেনটা হচ্ছে, যখন এই ঘটনাটা ঘটে তখন কোন কোন জিনিসটা পরিবর্তিত হয়? তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি, গতি, নাকি এ এবং সি দুটোই? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এ এবং সি, অর্থাৎ তোমার যে তরঙ্গ দৈর্ঘ্য আছে আর যে গতি আছে এই দুটো জিনিস কিন্তু পরিবর্তিত হয়, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি কিন্তু পরিবর্তন হয় না, এই জিনিসটা মনে রাখবে। অনেক সময় কিন্তু এইটাই কোশ্চেন দেয় যে কোন জিনিসটা পরিবর্তন হয় না, তো মনে রাখবে ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা কম্পাঙ্ক বলি, কম্পাঙ্ক কিন্তু পরিবর্তন হয় না। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে আজকে 2 নম্বর কোশ্চেন, একটি তড়িৎ পরিবাহকের রোধ কিসের ওপর নির্ভর করে? আচ্ছা, রোধ বা রেজিস্ট্যান্স যেটা আছে সেটা কোন কোন জিনিসের ওপর নির্ভর করে থাকে, ঠিক আছে। দৈর্ঘ্যের ওপর, ব্যাসার্ধের ওপর, পদার্থের প্রকৃতির ওপর, নাকি ওপরে সবগুলো বস্তুর ওপর? দেখো, কোনো একটা তোমার হচ্ছে তার বা কোনো একটা কন্ডাক্টর সেটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটার উপরে কিন্তু তার যে রোধ বা রেজিস্ট্যান্স সেটা কিন্তু নির্ভর করে। আচ্ছা, ব্যাসার্ধের ওপর অর্থাৎ তারটা কতটুকু মোটা, ঠিক আছে, সেটার ওপরেও কিন্তু তোমার হচ্ছে এই যে রোধ সেটা কিন্তু নির্ভর করে। মোটা যে অংশটা যেটা আমি বললাম সেটাকে কি বলে? সেটাকে কিন্তু তোমার প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশন এরিয়া বলা হয়, ঠিক আছে। তো ক্রস সেকশন এরিয়ার ওপরেও কিন্তু তোমার হচ্ছে কি নির্ভর করে? এটা কিন্তু তোমার যে রোধটা নির্ভর করে, ঠিক আছে। দৈর্ঘ্যের ওপর মানে লেন্থ, মনে রাখবে দৈর্ঘ্য মানে আমরা কি বুঝি? দৈর্ঘ্য মানে আমরা লেন্থ বুঝি, ঠিক আছে। লেন্থের সাথে কিন্তু আর রোধকে আমরা কি বলি? রোধকে কিন্তু আমরা আর দিয়ে ডিনোট করি। মনে রাখবে দৈর্ঘ্যের সাথে যে রোধ এটার কিন্তু সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে কিন্তু রোধও বাড়বে। আচ্ছা, এবার এই ব্যাসার্ধের ওপর মনে রাখবে ব্যাসার্ধের সঙ্গে, ঠিক আছে, ব্যাসার্ধকে কী বলা হয়? ক্রস সেকশন এরিয়া বলা হয়। মনে রাখবে ব্যাসার্ধের সাথে যে রোধের সম্পর্ক আছে সেটা কী রকম সম্পর্ক? সেটা কিন্তু ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ যত বেশি তার মোটা হবে তার রোধ কিন্তু তত কম হবে। আচ্ছা, পদার্থের প্রকৃতির ওপর, পদার্থের প্রকৃতি মানে কি? পদার্থের প্রকৃতি মানে হচ্ছে কন্ডাক্টরটা কী দিয়ে তৈরি, ঠিক আছে, কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটার ওপরেও কিন্তু রোধ নির্ভর করে থাকে। তাই ওপরে সবগুলো কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বল কিসের সমান? তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলে? আমরা জানি যে নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র সেটা বলে ফোর্স ইকুয়ালস টু কী হয়? ফোর্স ইকুয়ালস টু কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে থাকে, ঠিক আছে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে থাকে। আচ্ছা, যেটাকে আমরা কি বলি? যেটাকে কিন্তু আমরা এফ ইকুয়ালস টু এম এ বলি। যদি আমরা বাংলায় লিখি তাহলে আমরা কি পাবো? যে বল ইকুয়ালস টু কী হয়? বল ইকুয়ালস টু কিন্তু ভর ইন্টু ত্বরণ হয়ে যায়। এটাই কিন্তু নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র সেটা কিন্তু ডিনোট করে। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার দেখো অপশান এ, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, কোন লেন্স দ্বারা সূর্যের আলোকে ফোকাস করা যায়? আচ্ছা, সূর্যের আলোকে ফোকাস করা যায় মানে কি? সূর্যের আলোকে ফোকাস করা যায় মানে কিন্তু সূর্যের আলোটাকে একটা বিন্দুতে নিয়ে আসা যায়, ঠিক আছে। অর্থাৎ মনে করো এটা সূর্যের আলো, এখানে আমি সেই লেন্সটা রাখলাম, সেই লেন্সটা রাখার পরে কি হচ্ছে না, আমরা কিন্তু সেই লেন্স থেকে যে রশ্মিগুলো বেরোচ্ছে, ঠিক আছে, সেগুলো কিন্তু একটা পয়েন্টে রাখতে পারি। তো এইটা কোন ধরনের লেন্সের ক্ষেত্রে সম্ভব? এটা কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে, যেটাকে আমরা কনভার্জিং লেন্স বলি, তো সেটার ক্ষেত্রে কিন্তু সম্ভব। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্তল লেন্স। মনে রাখবে উত্তল লেন্সের যে ফোকাস হয়ে থাকে সেটা কিন্তু অলওয়েজ পজিটিভ হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আজকে 5 নম্বর কোশ্চেন কি বলেছে, শব্দ তরঙ্গ কেমন ধরনের তরঙ্গ? তো এই কোশ্চেনটা তো তোমাদের বহুবার করিয়েছি, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শব্দ তরঙ্গ কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ এটা কিন্তু একটা লংডিটিউডনাল, ঠিক আছে, লংডিটিউডনাল ওয়েভ, অর্থাৎ এটা কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটা চলতে গেলে কি লাগে? যেটা চলতে গেলে কিন্তু তোমার একটা মিডিয়াম বা মাধ্যম লাগে, ঠিক আছে। অনেক সময় কিন্তু এটাকে কেমন তরঙ্গ বলা হয়? অনেক সময় এটাকে কিন্তু মেকানিক্যাল ওয়েভও বলা হয়, ঠিক আছে, অর্থাৎ যান্ত্রিক তরঙ্গ বলা হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো শব্দ যখন এসছে তাহলে আলোও আসবে। তো লাইট কেমন ধরনের তরঙ্গ? তো মনে রাখতে হবে লাইট, ঠিক আছে, লাইট কেমন ধরনের তরঙ্গ? লাইট কিন্তু তোমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যার জন্য কিন্তু কোনো রকম মিডিয়ামের প্রয়োজন হয় না। এই কারণের জন্য কিন্তু আলো শূন্য মাধ্যমেও চলতে পারে।
নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, লেন্সের নিউমেরিক্যাল দিয়েছে যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, একটি বস্তু 30 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, প্রতিচ্ছবি কোথায় গঠিত হবে? তো রোজ তো লেন্সের যে অঙ্কগুলো থাকে সেটা তো আমিই করে দিই, আজকে তোমাদের জন্য এটা আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? এটার অ্যান্সার কী হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে, তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো যে তোমাদের লেন্সের অঙ্কগুলো কার কোথায় কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো বা ভিডিওটাকে পজ করতে পারো, আর এই যে অঙ্কটা আছে এটার অ্যান্সার কী হবে সেটা তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 7 নাম্বার কোশ্চেন, যে একটি লেন্সের পাওয়ার যদি -2 ডায়োপ্টার হয় তাহলে লেন্সটি কেমন লেন্স? উত্তল লেন্স, অবতল লেন্স, সমতল লেন্স নাকি সিলিন্ড্রিক্যাল লেন্স? দেখো যখনই এই নেগেটিভ কথাটা আসছে, ঠিক আছে, নেগেটিভ যখনই ফোকাল লেন্থ যখনই আমাদেরকে নেগেটিভ বলবে, ঠিক আছে, মনে রাখতে হবে ফোকাল লেন্থ নেগেটিভ কিন্তু একমাত্র একটা লেন্সেরই হয়ে থাকে, সেটা কেমন লেন্স? সেটা কিন্তু তোমার হচ্ছে কনকেভ লেন্স, ঠিক আছে? আর কনকেভ মানে কি? কনকেভ মানে কিন্তু হচ্ছে অবতল। মনে রাখতে হবে অবতল লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য থাকে সেটা কিন্তু তোমার হচ্ছে এই তোমার কনকেভ লেন্স কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? মনে রাখতে হবে যে অবতল লেন্স বা কনকেভ লেন্সের কিন্তু ফোকাস দৈর্ঘ্য সেটা কিন্তু অলওয়েজ নেগেটিভে হয়ে থাকে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, কেমিস্ট্রি থেকে কোশ্চেন করেছে যে কোন উপাদান জলের সাথে, ঠিক আছে, কোন উপাদান জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? তোমাকে কিন্তু নিম্নলিখিত 4টে অপশানের ওপর ভিত্তি করে বলতে হবে, সোনা, লোহা, সোডিয়াম নাকি তামা। তো সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম, ঠিক আছে? সোডিয়াম কি করে? সোডিয়াম কিন্তু তোমার হচ্ছে জলের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? সোডিয়াম কিন্তু তোমার হচ্ছে জলের সাথে অর্থাৎ H2 এর সাথে বিক্রিয়া করে কি গ্যাস তৈরি করে? এটা কিন্তু তোমার হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 9 নাম্বার কোশ্চেন, যে ক্ষারক দ্রবণের pH এর মান সাধারণত কত হয়? আচ্ছা ক্ষারক মানে কি? ক্ষারক মানে কিন্তু হচ্ছে তোমার বেসিক, অর্থাৎ এটা কিন্তু তোমার হচ্ছে এর যে pH ভ্যালু সেটা সবসময় কী হবে? সেটা সবসময় কিন্তু >7 হবে, ঠিক আছে? তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু 4টে অপশানের মধ্যে একটাই কিন্তু দেখতে পাচ্ছি 7-এর থেকে বড়, তো এটা কিন্তু তোমার হচ্ছে একটা বেসিক বা ক্ষারক দ্রবণ। আচ্ছা 7 হলে কি হয়? 7 হলে কিন্তু সেটা নিউট্রাল হয়ে থাকে। আচ্ছা নিউট্রাল মানে কি? নিউট্রাল মানে কিন্তু এটা তোমার হয়ে যাচ্ছে প্রশমিত। 5 আর 3 কি? দেখো যখনই আমাদের 7-এর কম হবে মনে রাখতে হবে সেটা কিন্তু অ্যাসিড হয়ে থাকে। আচ্ছা এই pH স্কেলটা কে দিয়েছিল? কে সর্বপ্রথম এই pH স্কেলটা প্রদান করেছিল? সেটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, তোমরা সেটাকে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় কী ঘটে? ঠিক আছে, যে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা তড়িৎ কি বলি আমরা, সেটাকে কিন্তু আমরা তোমার তড়িৎ বিজারণ প্রক্রিয়া বলি বা ইলেকট্রোলাইসিস বলি। সেই ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় কী ঘটে? বিদ্যুৎ উৎপন্ন হয়, রাসায়নিক বিভাজন ঘটে, গ্যাস নির্গমন হয় নাকি ধাতু গলে যায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া আছে এখানে কিন্তু রাসায়নিক বিভাজন ঘটে থাকে, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা তোমার হচ্ছে মনে করো কোনো একটা যৌগ আছে যেরকম NaCl, ঠিক আছে, এই NaClকে কিন্তু দুটো ভাগে ভেঙে যাবে, ঠিক আছে, একটা কিন্তু Na আর একটা কিন্তু Cl, ঠিক আছে? রাসায়নিক বিভাজন কিন্তু এই ইলেকট্রোলাইসিস প্রক্রিয়াতে কিন্তু হয়ে থাকে বা তড়িৎ বিভাজন প্রক্রিয়ায় কিন্তু হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 11তম কোশ্চেন। দেখো 11তম কোশ্চেনটা কি বলেছে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? ঠিক আছে, এটা ভ্যালেন্সি হবে, ঠিক আছে, এটা কিন্তু ভ্যালেন্সি হবে। আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমাদেরকে দেখতে হয় সর্বপ্রথম দেখো দেখতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে সংকেত সেটা কিন্তু তোমার লিখতে হবে। দেখো এক্ষেত্রে কিন্তু কতগুলো দেখতে পাচ্ছি আমরা কি আছে, এক্ষেত্রে কিন্তু আমাদের যে হাইড্রোজেন সেটাও কিন্তু একটা অ্যাটম আছে হাইড্রোজেনের, ঠিক আছে, আর যে ক্লোরিন সেটারও কিন্তু তোমার হচ্ছে একটা অ্যাটমই আছে। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডে যে হাইড্রোজেন গ্যাস আছে তার ভ্যালেন্সি কেমন হবে? তার ভ্যালেন্সি কিন্তু তোমার হচ্ছে 1 হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, ভ্যালেন্সি কোনো একটা যৌগের ভ্যালেন্সি কিন্তু উল্টোভাবে কাউন্ট করা হয়। যেরকম মনে করো আমি এখানে লিখলাম অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়ার ফর্মুলা কী হয়ে থাকে? অ্যামোনিয়ার ফর্মুলা কিন্তু হয়ে থাকে HNO3, ঠিক আছে, HNO3, বা তোমাকে আমি এইভাবেও বলতে পারি, মনে করো আমি লিখলাম NH3, ঠিক আছে, NH3, ঠিক আছে, এটা মনে করো কি এটা হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে, আগেরটা আমি তোমার হচ্ছে অন্য একটা অ্যাসিড লিখে ফেলেছিলাম, ঠিক আছে, তো এটা হচ্ছে কিন্তু অ্যামোনিয়ার সংকেত, অ্যামোনিয়ার সংকেত কী হয়ে থাকে? NH3। এবার তোমাকে কোশ্চেন করতে পারে এক্ষেত্রে যে নাইট্রোজেন গ্যাস আছে তার ভ্যালেন্সি কত আর হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? দেখো মনে রাখবে যেটার সাথে যেটা আছে তার উল্টোটা কিন্তু তার ভ্যালেন্সি হয়ে যায়, অর্থাৎ হাইড্রোজেনের সাথে 3 থাকলেও নাইট্রোজেনের সঙ্গে কিন্তু 1 আছে, এই নাইট্রোজেনের সাথে যেটা আছে এটা কিন্তু তোমার হাইড্রোজেনের ভ্যালেন্সি হয়ে যায়, আর হাইড্রোজেনের সাথে
সাথে যেটা আছে সেটা কিন্তু তোমার হচ্ছে নাইট্রোজেনের ভ্যালেন্সি হয়ে যায়। আচ্ছা, আমরা কি করেছিলাম, আমরা HCl করেছিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে এইচেও 1 আছে আর ক্লোরিনেও কিন্তু 1 আছে, সেই কারণের জন্য কিন্তু এর যে ভ্যালেন্সি সেটা কিন্তু আমরা 1 ধরে নেবো, ঠিক আছে। তো 1ই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখবো আজকের 12 নম্বর কোশ্চেন কি বলেছে, বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত। তো এটা তো তোমার হচ্ছে খুব সোজা একটা কোশ্চেন, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 78% কিন্তু বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ আছে। নেক্সট দেখবো পরবর্তী প্রশ্ন আজকে 13তম কোশ্চেন, যে সল্ট ব্রিজ ব্যবহৃত হয় কিসের জন্য, ঠিক আছে। সল্ট ব্রিজ কী কারণে ব্যবহার করা হয়ে থাকে, সার্কিট সম্পূর্ণ করতে, আয়নের প্রবাহ বজায় রাখতে, নাকি ভোল্টেজ বাড়াতে, নাকি A এবং B উভয়। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো সল্ট ব্রিজ কিন্তু দুটো কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। একটা কিন্তু সার্কিট সম্পূর্ণ করতে, আর একটা কিন্তু আয়নের প্রবাহ বজায় রাখতে। এই দুটো কাজেই কিন্তু যে সল্ট ব্রিজ আছে সেই সল্ট ব্রিজ কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে বায়োলজি থেকে কোশ্চেন, মানুষের হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ আছে। তো সঠিক অ্যান্সার তো 4 হয়ে যাবে। এবার আমরা বাদ বাকিগুলো দেখে নেব। আচ্ছা, আমরা যদি মাছ দেখি, মাছের কতগুলো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে, তো দুটো। এটাকে কিন্তু ভেনাস হৃৎপিণ্ড বলা হয়, যেটা কিন্তু কেবলমাত্র দূষিত রক্ত বহন করে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি সরীসৃপ দেখি, ঠিক আছে, তো সরীসৃপের ক্ষেত্রে কতগুলো থাকে, সরীসৃপের ক্ষেত্রে কিন্তু 3টে থাকে, ঠিক আছে। আর এই 3টের মধ্যে মনে রাখবে একমাত্র কুমির কিন্তু এর এক্সেপশন, কুমিরের মধ্যে কিন্তু 4টে থাকে, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা মানুষ দেখি অর্থাৎ ম্যামেল, ঠিক আছে, ম্যামেল মিনস কিন্তু তোমার স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কী হয়, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কিন্তু 4টে করে প্রকোষ্ঠ থাকে। আর বার্ড, ঠিক আছে, পাখির ক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে 4টে করে প্রকোষ্ঠই থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে উদ্ভিদের সবুজ রঙের জন্য দায়ী কোন পদার্থ। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা ক্লোরোফিল কিন্তু উদ্ভিদের যে সবুজ রং তার জন্য দায়ী। আজকের শিফটটা কিন্তু একটু সোজা হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট দিন থেকে কিন্তু আরও কঠিন শিফট আনা হবে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু অনেক সময় তোমরা দেখবে তোমাদের যখন TCS তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করে থাকলে দেখবে কিছু কিছু শিফট কিন্তু খুবই সোজা হয়, আবার কিছু কিছু শিফট কিন্তু খুব হার্ড হয়। এটা কিন্তু একটা সোজা শিফট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 16তম কোশ্চেন, যে মানবদেহে খাদ্য হজমে সাহায্যকারী এনজাইম কোথায় পাওয়া যায়। খাবারকে হজম করার জন্য যে এনজাইম পাওয়া যায় অর্থাৎ উৎসেচক পাওয়া যায়, সেই উৎসেচকগুলো মানব শরীরে কোথায় কোথায় পাওয়া যায়, ঠিক আছে। কী বলেছে, মুখে পাওয়া যায়, পাকস্থলীতে পাওয়া যায়, ক্ষুদ্রান্তে পাওয়া যায়, নাকি ওপরে সব জায়গায় পাওয়া যায়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওপরে সব জায়গায় পাওয়া যায়। মনে রাখবে আমাদের যে পাচনতন্ত্র সেটা কিন্তু বা ডাইজেস্টিভ সিস্টেম সেটা কিন্তু আমাদের মুখ থেকেই শুরু হয়ে যায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকে 17তম কোশ্চেন কি বলেছে, রক্তের কোন উপাদান জমাট বাঁধতে সাহায্য করে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্লেটলেট কিন্তু ভিটামিন কে এর উপস্থিতিতে আমাদের রক্ত জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে। আচ্ছা, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন, 120 দিন কিন্তু লোহিত রক্তকণিকার গড় আয়ু হয়ে যায়। আর এটা সায়েন্টিফিক নাম কি, এটা সায়েন্টিফিক নাম কিন্তু হচ্ছে তোমার থ্রম্বোসাইট, ঠিক আছে। এটা মনে রাখবে, এটাকে কিন্তু এরিথ্রোসাইট বলা হয়, ঠিক আছে। এরিথ্রোসাইট কিন্তু এর যে তোমার সায়েন্টিফিক্যাল নাম, ঠিক আছে। এটা কিন্তু থ্রম্বোসাইট নয়, এটা এরিথ্রোসাইট হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, মানব শরীরের সবথেকে বড় অঙ্গ কোনটা। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো অর্গান বলেছে, কিন্তু অর্গান বললে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ত্বক বা স্কিন, ঠিক আছে। এটা কিন্তু মানব শরীরের সবথেকে বড় অর্গান। নেক্সট প্রশ্ন দেখব আজকের 19তম কোশ্চেন কি বলেছে, যে ভাইরাসকে জীবন্ত এবং অজীব উভয় উপাদান কেন বলা হয়। দেখো ভাইরাসকে কি বলা হয়, ভাইরাসকে কিন্তু তোমার জীবন্ত আর জড় মানে জীব এবং জড়ের সংমিশ্রণ কিন্তু ভাইরাসকে বলা হয়। তো এটা কেন বলা হয়, ডিএনএ ও আরএনএ উভয় থাকার কারণে, জীবন্ত কোষ সক্রিয় থাকে বাইরে নিষ্ক্রিয় থাকে বলে, নিজের খাদ্য তৈরি করে বলে, নাকি উপরেই কোনোটাই নয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে জীবন্ত কোষে সক্রিয় থাকে এবং বাইরে নিষ্ক্রিয় থাকে বলেই কিন্তু ভাইরাসকে কি বলা হয়, ভাইরাসকে কিন্তু জীব এবং জড়ের সংমিশ্রণ বলা হয়ে থাকে বা জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়ে কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখবো আজকের 20তম কোশ্চেন কি বলেছে, যে উদ্ভিদের শিকড়ের মূল কাজ কি। তো উদ্ভিদের শিকড়ের মূল কাজ কি আমরা সকলেই জানি, এটা কিন্তু যে তোমার মানে মাটি থেকে খনিজ লবণ, ঠিক আছে, মাটি থেকে খনিজ লবণ এবং জল সরবরাহ করা, এটা কিন্তু উদ্ভিদের আমরা বলতে পারি যে শিকড়, তার কিন্তু মেন কাজ। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো নিউমেরিক্যাল শুরু হয়ে যাচ্ছে। একটি 4 কেজি ভর এবং 5 মিটার এবং 3 মিটার পার সেকেন্ড বেগে চললে তার গতিশক্তি কত হবে। একটি বস্তু যার ভর হচ্ছে
4 কেজি, সেটা যদি 3 মিটার পার সেকেন্ড বেগে চলে তাহলে তার গতিশক্তি কী হবে? আচ্ছা, গতিশক্তি বের করার জন্য কী প্রয়োজন হবে? গতিশক্তি বের করার জন্য কিন্তু আমাদের হাফ ইন্টু এমভি স্কোয়ার এই ফর্মুলাটা প্রয়োজন হবে। আচ্ছা, এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? এক্ষেত্রে আমাদের জাস্ট ডেটাগুলোকে পুট করতে হবে। তো হাফ এখানে হলো আমাদের এম মানে হচ্ছে মাস, এম কত বলেছে? এম কিন্তু বলেছে 4, আর যে ভি অর্থাৎ সেই ভিকে কিন্তু স্কোয়ার করতে হবে। 3কে স্কোয়ার করলে আমরা কত পাবো? 3কে স্কোয়ার করলে কিন্তু আমরা 9 পাবো, আর এটাই কিন্তু আমাদের তোমার হচ্ছে 9 লিখতে হবে। এবার 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আলটিমেটলি কত জুল পাচ্ছি? 18 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোথায় আছে 18 জুল? তো 18 জুল দেখো যে অপশান সি আছে, সেই অপশান সিতে কিন্তু তোমার হচ্ছে 18 জুল অপশানে আছে। আচ্ছা, এখানে দেখো এই যে হাফ এমভি স্কোয়ার দিয়েছে, এটা কিন্তু কাইনেটিক এনার্জি বার করার যে ফর্মুলা, ঠিক আছে, সেটা কিন্তু এখানে পুট করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সেরকম করে কিন্তু যে পোটেনশিয়াল এনার্জি হয়, সেই পোটেনশিয়াল এনার্জি বার করার ফর্মুলা কি? পোটেনশিয়াল এনার্জি বার করার ফর্মুলা কিন্তু হচ্ছে mgh, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 22তম কোশ্চেন কি বলেছে যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট 2 মিনিট ধরে প্রবাহিত হলে মোট চার্জ কত হবে? আচ্ছা, চার্জকে কি দিয়ে আমরা ডিনোট করি? চার্জকে কিন্তু আমরা কিউ দিয়ে ডিনোট করি। আমরা ইতিমধ্যে শিখেছি যে কিউ ইকুয়ালস টু কী হয়? কিউ ইকুয়ালস টু কিন্তু ভোল্ট ইন্টু, আর কিউ ইকুয়ালস টু কিন্তু আই ইন্টু সি হয়, ঠিক আছে। এটা তোমার হচ্ছে এখানে 1 মিনিট একটুখানি খেয়াল করবে। তো চার্জকে তোমার হচ্ছে কিউ ধরা হয়, তো মনে রাখতে হবে কিউ ইকুয়ালস টু কী হয়? কিউ ইকুয়ালস টু কিন্তু আই ইন্টু টি হয়ে থাকে, ঠিক আছে। যেখানে টি ফর কি? যেখানে টি ফর কিন্তু টাইম, আর টাইমের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখতে বলেছি সেকেন্ডে কিন্তু কনভার্সন হয়, ঠিক আছে। আচ্ছা, 2 মিনিট মানে কত সেকেন্ড? 60 দিয়ে গুণ করে দাও, 60 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 120 সেকেন্ড। আচ্ছা, আই কত হয়েছে? আই কিন্তু তোমার 5 অ্যাম্পিয়ার, আর এখানে কিন্তু 120 সেকেন্ড। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হচ্ছে? 600, ঠিক আছে, 600 কুলাম। কারণ যে চার্জ আছে সেটার যে ইউনিট, ইলেকট্রিক্যাল যে চার্জ, তার ইউনিট কিন্তু কুলাম্বে প্রকাশ করা হয়। তো 600 ইউনিট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, আজকে 23তম কোশ্চেন কি বলেছে যে একটি বস্তুর ওপর 10 নিউটন বল 2 মিটার দূরত্বে প্রয়োগ করা হলে তার কাজের পরিমাণ কত? দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে কার্য বের করতে বলেছে। আচ্ছা, কার্য সমান সমান কী হয়ে থাকে আমরা জানি? কার্য সমান সমান কিন্তু বল ইন্টু সরণ হয়ে থাকে, ঠিক আছে। কি হয়? কার্য সমান সমান বল ইন্টু সরণ হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে বল কত? বল হচ্ছে 10 নিউটন, আর এখানে সরণ মানে কতটুকু সরেছে? 2 মিটার সরেছে। তো সঠিক অ্যান্সার কত হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 20 জুল, ঠিক আছে। কোথায় আছে? তো এটা কিন্তু যে অপশান নাম্বার ডি, সেখানে কিন্তু আছে এই 20 জুলটা। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 24তম কোশ্চেন যে 1 ওহম রোধে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে পোটেনশিয়াল পার্থক্য কত? দেখো, পোটেনশিয়াল পার্থক্য মানে কিন্তু তোমাকে বুঝতে হবে, তোমাকে কিন্তু কী বার করতে দিয়েছে? তোমাকে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে দিয়েছে, যেটাকে আমরা বাংলাতে কী বলি? যেটাকে কিন্তু আমরা বাংলাতে বলি হচ্ছে বিভব পার্থক্য, ঠিক আছে, বিভব পার্থক্য। আচ্ছা, বিভব পার্থক্য যেটাকে কী দিয়ে ডিনোট করা হয়? ভি দিয়ে ডিনোট করা হয়। আমরা ফর্মুলা কি জানি? যে ভি ইকুয়ালস টু আই আর, যেখানে আই মানে কি? যেখানে আই মানে কিন্তু তোমার হচ্ছে কারেন্ট, আর আর ফর কিন্তু হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। আচ্ছা, জাস্ট এখানে গুণ করে দাও, তো 1 ওহম আর এখানে কারেন্ট ছিল 2, তো আমাদের যে ভোল্টেজ সেটা কিন্তু তোমার হচ্ছে 2 অ্যাম্পিয়ার বেরোবে। যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কিন্তু 2 ভোল্ট বেরোবে, ঠিক আছে, এটা 2 ভোল্ট করে নেবে। তো কোথায় আছে? তো এটা কিন্তু যে অপশান সি সেখানে আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকের 25তম তথা লাস্ট কোশ্চেন যে যদি কোনো লেন্সের চিত্র বাস্তব এবং উল্টানো হয় তবে সেটি কেমন লেন্স? দেখো, এটা কিন্তু তোমাদেরকে আমি আগেও বলেছি যে যদি কোনো লেন্সের যে চিত্র সেটা বাস্তব এবং উল্টো হয় সেক্ষেত্রে সেটা কেমন ধরনের লেন্স হয়ে থাকে। দেখো, সবার প্রথম মনে রাখতে হবে যে রিয়েল ইমেজ যেটা, সেই রিয়েল ইমেজ আর যেটা কিন্তু তোমার হচ্ছে ইনভার্টেড, রিয়েল প্লাস ইনভার্টেড অর্থাৎ উল্টো, এই যে ব্যাপারটা এটা কিন্তু একমাত্র উত্তল লেন্সে হয়ে থাকে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু উত্তল লেন্স হয়ে থাকে। আচ্ছা, এইবার তোমাদের জন্য একটা ঘোষণা আছে আমার। দেখো, আমি তোমাদের জন্য ফিজিক্সের টপ 100টা, ঠিক আছে, ফিজিক্সের টপ 100টা কিন্তু ম্যাথ আর নিউমেরিক্যাল, যেগুলো কিন্তু টিসিএস প্যাটার্নে, অর্থাৎ টিসিএসে কিন্তু টিসিএসের বিভিন্ন পরীক্ষাতে, অর্থাৎ রেলের গ্রুপ ডি পরীক্ষা বলো, এনটিপিসি পরীক্ষা বলো, বা এএলপি পরীক্ষা বলো, রেলের যাবতীয় যত রকমের পরীক্ষা হয়ে থাকে সেখানে ফিজিক্সের যে নিউমেরিক্যালসগুলো বা ম্যাথগুলো আসে তার ওপরে কিন্তু টপ 100টা, ঠিক আছে, টপ 100টা ফিজিক্সের ম্যাথ আর নিউমেরিক্যালে কিন্তু একটা পিডিএফ লঞ্চ করছি, ঠিক আছে। তো তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও তারা কিন্তু অবশ্যই এটা দেখবে। তো দেখো কি আছে এখানে, কিন্তু টিসিএস প্যাটার্ন আছে আর উইথ কিন্তু ডিটেল এক্সপ্লেনেশন আছে উইথ ফর্মুলা, ঠিক আছে। দেখো, এই কিন্তু এটা হচ্ছে তার ডেমো, তোমরা চাইলে ডেমোটা দেখতে পারো, ঠিক আছে। এরকমভাবে কিন্তু তোমাদের একদম ডিটেলসে এটা করানো আছে। তো তোমরা যদি এটা কেউ বাই করতে চাও তো তোমরা এই যে নাম্বারটা বলছি 988, সরি এক সেকেন্ড,
খেয়াল করবে, এই যে নাম্বারটা বলছি, ঠিক আছে, এই নাম্বারটাতে কিন্তু তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 9332919680। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ করবে। আমি আবারও বলছি, কেউ কল করবে না, অনলি কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। এই নাম্বারে তোমরা কল করতে পারো। এটার যে প্রাইস দেখো, এটার প্রাইস কিন্তু তোমার হচ্ছে 95 রুপিস রাখা হয়েছিল, কিন্তু যেহেতু এখন অফার চলছে, এটা কিন্তু তোমরা কেবলমাত্র 25-এ পেয়ে যাবে, ঠিক আছে। লিমিটেড টাইম অফার কিন্তু 1 থেকে 2 দিন পর্যন্তই থাকবে। তো তোমাদের যাদের এটা প্রয়োজন হবে, তোমরা কিন্তু 9332919680 যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু তোমরা অনলি হোয়াটসঅ্যাপ করবে। আমি আবারও বলছি, কেউ কল করবে না, অনলি হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এটাকে শেয়ার করা হবে, ঠিক আছে, কেউ কিন্তু কল করবে না, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।